আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, প্রথম পত্রে বিশাল একটি ভয়ঙ্কর পারফরম্যান্স পর তোমরা যারা এখন দ্বিতীয় পত্রে না অনেক বেশি ডিপ্রেশনে আছো, তোমাদের জন্য গুড নিউজ হলো বাংলা দ্বিতীয় পত্র তোমাদের জন্য একটা আশীর্বাদ। বাংলা দ্বিতীয় পত্রের আজকের এই ক্লাসে আমি তোমাকে ৭০ নম্বরের যেই লিখিত অংশটা রয়েছে, সেই নির্মিতের যে ৭০ নম্বর, সেই ৭০ নম্বরের প্রত্যেকটা পার্ট এই ক্লাসে কমপ্লিট করিয়ে দেব। এবং প্রথম পত্রে কখনোই আমরা কেন কোনো টিচারই বলতে পারবে না যে বাংলাদেশের কোনো টিচারের প্রথম পত্র থেকে তোমার শিক্ষার্থীরা আজকে সর্বোচ্চ সংখ্যক কমন এসেছে। কারণ আজকের প্রশ্নের প্যাটার্নটা অভিন্ন প্রশ্নপত্রে আমরা দেখেছি ২০১৮ সালে সর্বশেষ যেরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, আজকের পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্ন শিক্ষার্থীদের জন্য গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটু ভিন্ন রকম হয়েছিল। তো এইটা যারা ১.৫ বছর পড়াশোনা করছে তারা ধুমায় অ্যান্সার করে আসতে পারছে। যারা ১.৫ বছর নিজের সর্বোচ্চটুকু দিয়ে পড়ছে তারা ঠিকই ২৭-২৮টা অ্যান্সার করে আসছে। তো যারা শুধু ভাইয়াদের ওয়ান শটের উপর নির্ভরশীল ছিল তারা আজকে ধরা খাইছে। এবার আসো, তাহলে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রে কি ধরা খাওয়ার জন্য প্রিপারেশন নেব কিনা? একদমই দরকার নাই। বাংলা দ্বিতীয় পত্রে ৭০ নাম্বার আমার না, তুমি যে কোনো ভাইয়ার ক্লাস করো, যে কোনো ভাইয়ার ক্লাস থেকে দেখলে এগুলো কমন পেয়ে যাবা। বাকি ৩০ নম্বর, বাকি ৩০ নম্বরের জন্য মানে আমি দুটো ভাগে ভাগ করে দেই। হ্যাঁ, এই যে ৭০টা নাম্বার আছে ভাইয়া, এই ৭০ নম্বরের জন্য তোমাকে মুখস্থ করা লাগবে না, শুধু একটা টপিক ছাড়া। আজকের ক্লাসটা ভাইয়া খুবই ছোট হবে। আমি ১ ঘন্টার ভিতরে তোমাকে পারিভাষিক শব্দটা কমপ্লিট করিয়ে দিব, জাস্ট ১ ঘন্টায়। আমি কি করব, আমি তোমার জন্য কিছু পারিভাষিক শব্দের বোর্ড প্রশ্ন নিয়ে আসছি। এই বোর্ড প্রশ্নগুলো আমি তেলাওয়াত করব আর তুমি শুনবা। দেখছো এই যে বিভিন্ন বোর্ডে কোনটা কোন বোর্ডগুলোতে কি পরিমাণে আসছে সেগুলো আমি নিয়ে আসছি, তুমি জাস্ট এগুলো দেখবা। তুমি যদি ভাইয়া জাস্ট এগুলো একটু দেখে যাও, ইনশাল্লাহ এখান থেকেই তুমি কমন পেয়ে যাবা। ঠিক আছে, মানে এর বাইরে দরকার নেই। আমি এটা বলতেছি, আমি এইটা লিখতেছি, হ্যাঁ এটা বাংলা প্রথম পত্রে লিখতে পারি নাই, বাট আজকে বাংলা দ্বিতীয় পত্রে আমি এইটা বোর্ডে লিখে রাখতেছি, সবাই স্ক্রিনশট রাখো। ঠিক আছে, যে ভাইয়া যা দিচ্ছে এখান থেকে 90% কমন আসবে। তুমি যদি অনলি আমার এই ক্লাসের এগুলো দেখে যাও, অ্যাটলিস্ট 90%, মানে পরীক্ষায় যা প্রশ্ন হবে ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবা। এ শুধু আমার না, যে কোনো টিচারের। আপনি কেমনে গবেষণা মানে এরকম বলতেছেন, আসো দেখায় দেই। এটা বলার সাহস পাচ্ছি এই কারণে, জাস্ট বিগত বছরের প্রশ্ন, এখানে আমার কোনো ক্রেডিট নাই। আমি জাস্ট বিগত বছরের প্রশ্ন উঠাই দিচ্ছি। আমি আবারও বলছি, আমি যে বললাম যে আজকের আমি তোমাকে যা পড়াবো, হ্যাঁ এইখানে আমি 200টার মতো পড়াবো, 150টার মতো, এগুলো সব বোর্ড প্রশ্ন, আমার নিজের বানানো কোনোটা না। অতএব আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি না, যে কোনো টিচার যদি তোমাকে লাস্ট 5 বছর বা লাস্ট 4 বছরের বোর্ড প্রশ্ন পড়ায় দেয়, তাহলে সেখান থেকে তুমি 100% কমন পাবে, এটা যেই ভাইয়ের ক্লাসই করো। আসো ভাইয়া, এরপরে আসো, এই যে দেখাচ্ছি এর বাইরে থেকে ইনশাল্লাহ তোমাকে আর পড়তে হবে না। ওকে, আমি এখানে 210টার মতো দিছি, এগুলোর আগে যাই। এই যে 220টা, এই 220টা আমি তোমাকে এখন পড়ায় দিব, আমি বাড়ির কাজ দিব না, নিজে কমপ্লিট করায় তারপরে তোমাকে ক্লাস থেকে ছাড়বো। এরপরে আসো ভাইয়া, বাকি যে রাইটিং পার্টগুলো আছে, যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো আমি তোমাকে জাস্ট রুল শিখিয়ে দিব। আমি সাজেশন দিতে বিশ্বাসী না, আমি সাজেশন দিলে তুমি কমন পাবা না। আমি কেন সাজেশন দেব? কিন্তু এইটা সাজেশন দিলে কমন পাবা, এই জন্য এটার জন্য সাজেশন দেব, এবং এইটা কমপ্লিট করায় ক্লাস থেকে ছাড়বো। এগুলোর সাজেশন দিলে যে কেউ দিতে পারে। তুমি জাস্ট একটা ফরম্যাট শিখে গেছো, তুমি ধুমায়া লিখবা, কোনো প্রবলেম হবে না। আসো, শুরুতে আমি পারিভাষিক শব্দে যাব, তার আগে একটা ছোট্ট জিনিস দেখায় দিই। রাইটিং বাকি যে 60 নম্বর থাকলো, 10 নম্বর তো পারিভাষিক শব্দে গেল, বাকি 60 নাম্বারের জন্য মানে এই বিষয়টা আসলে নাম্বারিং করা হয় কিভাবে, এইটা কি পরিমাণে আমি অ্যাডভান্স ইনফরমেশন দিতেছি, তার উপর কি নম্বর কমে বাড়ে কিনা না, এই 60 নম্বরে দেখা হয় তোমার লেখার প্যাটার্ন ঠিক আছে কিনা। খেয়াল করো, সাপোজ তোমার এইটা হচ্ছে তোমার একটা, এইটা তোমার খাতা, তোমারে বললো যে তুমি বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন করো। ওকে, তুমি বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন করো। তুমি ভাইয়া খাতাটাকে সুন্দর করে স্কেল করে ফেললাম, করার পরে তুমি এই জায়গাটাতে লেখা শুরু করবা,
সাপোজ এইটা তোমার 9 নম্বর প্রশ্নের উত্তর ধরলাম, হ্যাঁ? তুমি এখানে সুন্দর করে লিখলা 9 নম্বর প্রশ্নের উত্তর। 9 নং প্রশ্নের উত্তর। আমরা কিন্তু আবেদনটা দেখাচ্ছি। শুধু আবেদন না, পুরো 60 নম্বরের জন্য পারিভাষিক শব্দ ছাড়া এই বিষয়টা অ্যাপ্লিকেবল। সেটা হলো ভাইয়া ফরমেশনটা। তোমার এখানে জাস্ট ফরমেশন চাইবে। টিচার কখনোই চাইবে না তুমি আবেদন লিখতেছো বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। তুমি প্রথমে লিখলা তারিখ। ওকে? তুমি তারিখ লিখছো ভাইয়া। লেখার পরে তুমি লিখছো বরাবর অধ্যক্ষ ক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। তারপরে লিখলা বিষয়। বিষয় লেখার পরে তুমি কথাগুলো লিখে ফেললা। কথাগুলো লিখে ফেলার পরে তুমি এখানে নিবেদকটা দিয়ে দিলা। শেষ। এইবার ভাইয়া এখানে ফরমেশন কি? এবং এইখানে নাম্বারটার আসলে ডিফারেন্সটা হবে কিসের উপর নির্ভর করে? আমি ২ পেজ লিখবো। আমি তো প্রচুর লিখতে পারি। আমি ৪ পেজ লিখবো। 0 পাবা। এই কাজ করা যাবে না। তোমাকে নির্ধারিত পদ্ধতিতে একদম সঠিক স্ট্রাকচারের ভিতরে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? এইটাতে কখনোই অনেকে মুখস্থ করো। যদি তুমি ইন্টার পরীক্ষার সময় এসেও লাইফের ১২ টা ক্লাস পড়ার পর এসেও আবেদনপত্র মুখস্থ করো, তাহলে তোমার এই কলম দিয়ে পিটাইতে হবে। এটা মুখস্থ করার জিনিস না। তোমার এক ফ্রেন্ড লিখলো যে, "আমার বাবা একজন রিক্সা চালক। আমাদের ৫ ভাই বোনের পরিবারের খরচ তার জন্য চালানো খুবই কষ্টকর। বিধায় আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিন।" আরেকজন ফ্রেন্ড লিখলো যে, "আমার বাবা একজন মাঝি।" একজন লিখলো, "আমার বাবা মৃত্যুবরণ করেছেন। আমি ইতিম।" তো এই যে বাবার পার্থক্য, বাবার পেশাগত পার্থক্য, ভাই বোনের সংখ্যায় পার্থক্য, এই জন্য কি কখনো নম্বর কম বেশি হবে? কখনো না। টিচার আবেদনপত্রে কি দেখে? একটা টিচার আবেদনপত্রে দেখবে তোমার কিছু স্ট্রাকচার ঠিক আছে কিনা। আবেদনপত্রের ৩ টা ভাগ আছে। এই ভাগ ৩ টা ঠিক আছে কিনা তোমার। আমি যদি তোমাকে দেখাই ভাইয়া যে একদম শুরুতে এই যে তুমি তারিখটা লিখতেছো, তারপরে তুমি হচ্ছে বরাবর লিখতেছো, অধ্যক্ষ লিখতেছো, তোমার কলেজের নাম লিখতেছো, এগুলো লিখে ফেলছো। লেখার পরে এইটুকু হচ্ছে তোমার একটা হেডিং। হেডিংটা সুন্দর হইছে? এবার তোমার বডিটা হতে হবে নির্ভুল। এই যে ভিতরে বডির ভিতরে তুমি যে ইনফরমেশন গুলো লিখবা এর মাঝখানে, হ্যাঁ? এই বডিটা হতে হবে নির্ভুল। অনেক বড় হওয়ার দরকার নাই। তুমি সর্বোচ্চ ২ পেজ লিখতে পারো, হাইয়েস্ট ২ পেজ লিখতে পারো। ঠিক আছে? ২ পেজ লিখলে এই পাশ থেকে শুরু করে এই পাশে এসে শেষ করবা। আমি আবেদনপত্র আবার দেখায় দিব। আজকের ক্লাসের শুরুতে জাস্ট সবাই জয়েন করতেছে তো মোস্ট ইম্পোর্টেন্ট পার্টটা শুরু করব। ওই যে আজকের ক্লাসে যেটা মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। যেটা আমি বললাম ক্লাসের শুরুতে যে ৯০% কমন পাবা। সেই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখায় দিব। তার আগে বাকিরা সবাই আসতে থাকো, আমি এটা শেষ করি। এখানে ভাইয়া তোমার এন্ডিংটা দেখতে হবে। তুমি যদি এই স্ট্রাকচারটা ভুল করো, প্রথমত কি ভাইয়া? সবগুলো লেখা শুরু করতে হবে ঠিক এই পাশ থেকে, এই বাম পাশ থেকে। এক জায়গা থেকে। তুমি যদি একটু অতিরিক্ত স্মার্ট, তুমি তারিখ লিখছো এই পাশে। এটা হয়ে যাবে চিঠি। এটা হয়ে যাবে কি? চিঠি। তুমি নিবেদকটা এই পাশে লিখে ফেলছো। এটা হয়ে যাবে কি? এটা হলো না। এটা আবেদনপত্রের স্ট্রাকচার না। তাহলে আবেদনপত্রের যে স্ট্রাকচার সবগুলো বাম পাশ থেকে শুরু করা। একদম শুরুতে তারিখ লেখা, বরাবর লেখা, অধ্যক্ষ মানে যাকে উদ্দেশ্য করে লিখছো, অথবা তুমি তো অধ্যক্ষকেই লেখো না। তুমি তো তোমার উপজেলা চেয়ারম্যানকেও লিখতে পারো। তোমার যে থানা নির্বাহী অফিসার তাকেও লিখতে পারো। সবগুলোই তো আর প্রাতিষ্ঠানিক হয় না। তবে সবগুলোতেই স্ট্রাকচার সেম থাকবে। আর কথা বুঝতে পারছো? তো তোমাকে আবেদনপত্রে আ পুরো নম্বরটা দেওয়া হয় তুমি সঠিক স্ট্রাকচার বুঝতেছো কিনা এইজন্য। ইমেইলেও সেম। ইমেইলে জাস্ট নাম্বার দেওয়া হয় তোমার স্ট্রাকচার ঠিক আছে কিনা এইটা দেখানোর জন্য। আমি আজকে প্রত্যেকটা ফরমেশন দেখায় দিব। তো শুরু করছি আজকের ক্লাসের একদম ১ম পার্টটা ভাইয়া, যেটা হলো পারিভাষিক শব্দ। আমি বলছিলাম যে আজকের ক্লাস থেকে পারিভাষিক শব্দ থেকে আমি তোমাকে সর্বোচ্চ কমন নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমি একদম শুরুতে একটু দেখতে চাই আমাদের সাথে সবাই যুক্ত হয়েছে কিনা। আচ্ছা, আমাদের সাথে অলরেডি ১৩০০ জন যুক্ত হয়েছো। আ ঠিক আছে। আচ্ছা, শোনো একটা কথা বলি। বাংলা ফার্স্ট পেপারে কি হইছে?
এইটারে নিয়ে যদি পড়ে থাকো তাহলে হবে না। কারণ কি হয়েছে আমরা সবাই জানি, আমরা সবাই দেখতে পাচ্ছি। এখন তুমি ওটা নিয়েই পড়ে থাকো, তাহলে সেকেন্ড পেপারে কামব্যাক দেওয়ার দরকার নাই তো। আমি মুখে মুখে যা বলবো আমার সাথে সাথে তেলাওয়াত করো। আসো আমরা পারিভাষিক শব্দ পড়ি। একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়, এখানে অনেক ভুল করবা, বলবো ভাই এত পারি। তুমি অ্যাক্টিং মানে লিখে আসবা কি অভিনয়, কিন্তু অ্যাক্টিং মানে অভিনয় নয়, অ্যাক্টিং মানে হচ্ছে কি ভারপ্রাপ্ত। এরকম অনেক ওয়ার্ড আছে তোমরা ভুল করবা। আমি একটু মুখে মুখে বলি, তোমরা আমার সাথে সাথে একটু পড়ো। হ্যাঁ, একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়, একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়, একাডেমিক শিক্ষা সম্বন্ধীয় ভাই একটাও কমন পাবা না, তাও দেখো, কারণ আমি খালি বোর্ড প্রশ্নই কমপ্লিট করাচ্ছি। একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়, একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়, একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়, একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়, শিক্ষা সম্বন্ধীয় একনলেজমেন্ট প্রাপ্তি শিকার, একনলেজমেন্ট প্রাপ্তি শিকার, একনলেজমেন্ট প্রাপ্তি শিকার, একনলেজমেন্ট প্রাপ্তি শিকার, অ্যাক্টিং ভারপ্রাপ্ত, অ্যাক্টিং ভারপ্রাপ্ত, অ্যাক্টিং ভারপ্রাপ্ত, অ্যাক্টিং ভারপ্রাপ্ত, অ্যাক্টিং ভারপ্রাপ্ত। আমার সাথে সাথে পড়তে হবে, ওকে? অ্যাক্টিং ভারপ্রাপ্ত, অ্যাক্টিং ভারপ্রাপ্ত, অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি শিকার, অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি শিকার, একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়, শিক্ষা সম্বন্ধীয়, একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়, একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়, অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি শিকার, অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি শিকার, একাডেমিক, অ্যাক্টিং, অ্যাক্টিং, অ্যাক্টিং ভারপ্রাপ্ত, ভারপ্রাপ্ত, অ্যাক্টিং ভারপ্রাপ্ত, অ্যাডহক, অ্যাডহক তদর্থক, অ্যাডহক তদর্থক, অ্যাডহক তদর্থক, অ্যাডহক তদর্থক, অ্যাডমিশন ভর্তি, অ্যাডমিশন ভর্তি, যেগুলো সহজ আমি এক দুইবার বলে চলে যাব, ওকে? অ্যাডমিশন ভর্তি, অ্যাডভাইজার উপদেষ্টা, অ্যাডভাইজার উপদেষ্টা, অ্যাডভাইজার উপদেষ্টা, অ্যাফিডেভিট, অ্যাফিডেভিট হলফনামা, অ্যাফিডেভিট হলফনামা, অ্যাফিডেভিট, অ্যাফিডেভিট, অ্যাফিডেভিট হলফনামা, অ্যাফিডেভিট হলফনামা, অ্যাফিডেভিট হলফনামা, অ্যাফিডেভিট হলফনামা, অ্যাফিডেভিট হলফনামা, এজেন্ডা আলোচ্য সূচি, এজেন্ডা আলোচ্য সূচি, এজেন্ডা আলোচ্য সূচি কতগুলো বোর্ডে আসছে ভাইয়া? 9টা বোর্ডে আসছে, 9টা বোর্ডে আসছে। আমি যেটা বলবো না তোমার পসিবল হলে সেটা কমেন্ট বক্সে লিখে ফেলবা, ওকে? লিখলে তোমার ব্রেনেও লেখা হয়ে যাবে। অ্যাফিডেভিট, অ্যাফিডেভিট, অ্যাফিডেভিট শপথপত্র বা হলফনামা, শপথপত্র হলফনামা, অ্যাফিডেভিট শপথপত্র হলফনামা, এজেন্ডা আলোচ্য সূচি, এজেন্ডা আলোচ্য সূচি, এজেন্ট প্রতিনিধি, এজেন্ট প্রতিনিধি, এজেন্ট প্রতিনিধি, এইড সাহায্য, এইড সাহায্য, এইড সাহায্য, এইড সাহায্য, এইড সাহায্য, এইড সাহায্য, এইড সাহায্য। তাহলে এইড সাহায্য, এজেন্ট প্রতিনিধি, আমি এই স্টারগুলো কেটে দেই কারণ এখানে বোর্ড প্রশ্ন সবগুলো স্টার দেওয়া। হ্যাঁ, এখানে তোমার কাটার কোনো সুযোগ নাই, সবগুলোই পড়তে হবে। এজেন্ট মানে প্রতিনিধি, এজেন্ট অর্থ প্রতিনিধি, এজেন্ট অর্থ প্রতিনিধি, এইড অর্থ সাহায্য, এইড অর্থ সাহায্য, এইড অর্থ সাহায্য। আমি বলছি ভাইয়া এইখান থেকে তুমি কমন পাবা ইনশাল্লাহ, কারণ এগুলো সব বোর্ড প্রশ্ন, তুমি যে কোনো টিচারের কাছে যাও সে তোমাকে এটাই বলবে। এয়ার মেইল মানে বিমান ডাক, এয়ার মেইল বিমান ডাক, এয়ার মেইল বিমান ডাক, এয়ার মেইল বিমান ডাক, এয়ার মেইল বিমান ডাক, অভিযোগ এলিগেশন, এলিগেশন। নোমান ভাইয়ার বিরুদ্ধে এলিগেশন পাওয়া গেছে, ভদ্রলোকের ক্লাস থেকে আপনি মাত্র কয়েকটা এমসিকিউ কমন আসছে। তাহলে এটা কি? এটা হচ্ছে নোমান ভাইয়ের বিরুদ্ধে একটি এলিগেশন, এলিগেশন মানে অভিযোগ, অভিযোগ, এলিগেশন, এলিগেশন মানে কি অভিযোগ, এলিগেশন অভিযোগ, এলিগেশন অভিযোগ, এলিগেশন অভিযোগ। অ্যালটমেন্ট বরাদ্দ, অ্যালটমেন্ট বরাদ্দ, অ্যালটমেন্ট বরাদ্দ, অ্যালটমেন্ট বরাদ্দ। অ্যানেক্সেশন, অ্যানেক্সেশন সংযুক্তি, অ্যানেক্সেশন সংযুক্তি, অ্যানেক্সেশন সংযুক্তি, অ্যালটমেন্ট বরাদ্দ, অ্যালটমেন্ট বরাদ্দ। এই তোমরা শোনো না যে মাননীয় সংসদ সদস্যদেরকে ফ্ল্যাট অ্যালটমেন্ট দেওয়া হয়েছে বা তোমাদেরকে সিট অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, এটা কি তোমাদের হচ্ছে বরাদ্দ দেওয়া, তাই তো? অ্যালটমেন্ট মানে হচ্ছে বরাদ্দ দেওয়া, এলিগেশন মানে অভিযোগ, অ্যানেক্সেশন মানে কি সংযুক্তি। আর্কিটেকচার অর্থাৎ স্থাপত্য, আর্কিটেকচার স্থাপত্য, আর্কিটেকচার স্থাপত্য, আর্কিটেকচার স্থাপত্য। অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি পরিষদ বা সভা, 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 অ্যাসেম্বলি পরিষদ বা সভা। অ্যাসেম্বলি কোন অ্যাসেম্বলি ভাই? কোন পরিষদ? যেমন এই যে সংসদে যে পরিষদটা হয় সেটার কথা এখানে বোঝানো হয়েছে। অ্যাসেম্বলি মানে পরিষদ বা সভা, অ্যাসেম্বলি পরিষদ বা সভা। এরপরে আসো ভাইয়া, অ্যাটেস্টেশন মানে সত্যায়ন, অ্যাটেস্টেশন মানে সত্যায়ন, অ্যাটেস্টেশন সত্যায়ন, অ্যাটেস্টেশন সত্যায়ন। অডিও মানে শ্রুতি, এই মোস্ট ইম্পর্টেন্ট, এইটা তোমরা ভুল করবা। আচ্ছা আমি কয়েকটা একটু দাগায় দেই। হ্যাঁ,
একটু অ্যাটেস্টেশনটা দাগিয়ে দিই, কারণ এটা তোমরা ভুল করে থাকো। এটা হচ্ছে সত্যায়ন হবে। আর অডিও মানে যে শ্রাব্য, এটা তোমরা সবাই জানো না। আমি যদি বলি, এই তুমি কি গান শুনছো? অডিও গান শুনছি। এটা বাংলা কি? বলে অডিও গান। অডিও মিউজিক রে অডিও গান না। অডিও মানে হলো শ্রাব্য, যেটা অনলি শোনা যায়। তাহলে এইটা পরীক্ষায় আসলে কিন্তু অডিও লেখা যাবে না, শ্রাব্যই লিখতে হবে। অডিটর মানে কি? নিরীক্ষক। অডিটর নিরীক্ষক, অডিটর নিরীক্ষক, অডিটর নিরীক্ষক। অথর কি? অথর হচ্ছে লেখক। অথর লেখক, অথর লেখক। অটোগ্রাফ স্বাক্ষর, অটোগ্রাফ স্বাক্ষর। আর অটোনোমাস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, অটোনোমাস দেখছো কতগুলো বোর্ডে আসছে? যশোর বোর্ডে 22 আসছে, 19 আসছে, ঢাকা বোর্ডে আসছে, আবার যশোর বোর্ডে আসছে, এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। ব্যাকটেরিয়া, আচ্ছা আমি এখানে যা লিখছি এর বাইরেও আসছে। মানে আমি এখানে 5-6টা করে বোর্ড লিখছি, বাট এইটা অসংখ্যবার আসছে, আরো বেশিবার আসছে। ব্যাকটেরিয়া অর্থ কি ভাইয়া? জীবাণু। ব্যাকটেরিয়া অর্থ জীবাণু, ব্যাকটেরিয়া অর্থ জীবাণু, ব্যাকটেরিয়া অর্থ জীবাণু, ব্যাকটেরিয়া অর্থ জীবাণু, ব্যাকটেরিয়া অর্থ জীবাণু। আচ্ছা এরপরে আসো, বেইল মানে জামিন, বেইল মানে জামিন, বেইল মানে কি? জামিন। বেইল অর্থ জামিন। বেইল অর্থ ভাই আমি সুসাইড করতেছি, কেউ হেল্প করো। তোমার কি দিয়ে হেল্প করতে পারি বলো দেখি? নূর আলম রহমত, তোমার জন্য কি মানে 20-30 কিছু কিনে পাঠাবো না কি পাঠাবো? কিভাবে হেল্প করতে পারি তোমাকে জানাও ভাই, দড়ি কিনে পাঠান। আচ্ছা, ব্যাকটেরিয়া জীবাণু, ব্যাকটেরিয়া জীবাণু। বেইল মানে জামিন, বেইল জামিন, বেইল জামিন, বেইল জামিন। ভাই আমি আমি চাইলে ক্লাসের শুরুতে একটু অনেক বিশ্লেষণ বিশ্লেষণ করতে পারতাম। আমি জাস্ট পড়িয়ে যাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুধু শুনতে থাকো, ক্লাস থেকে বের হয় না। ওকে, বেইল জামিন, বেইল জামিন, বেইল জামিন, বেইল জামিন, বেইল জামিন। ব্যালট ভোট, ব্যালট ভোট, কিন্তু ব্যালট পেপার ভোট পত্র, যেখানে আমরা ভোট দেই। তাহলে ব্যালট ভোট, ব্যালট পেপার ভোটপত্র, 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 ব্যালট পেপার ভোটপত্র। ব্যাংকার ব্যাংক মালিক, ব্যাংকার ব্যাংক মালিক। ব্যাংক রাফট দেউলিয়া, ব্যাংক রাফট দেউলিয়া, ব্যাংক রাফট দেউলিয়া। ব্যাংকেট ভোজসভা, তাহলে ব্যাংক রাফট দেউলিয়া, ব্যাংক রাফট দেউলিয়া, ব্যাংক রাফট দেউলিয়া। আর ব্যাংকেট, ব্যাংকেট ভোজসভা, ব্যাংকেট ভোজসভা, ব্যাংকেট ভোজসভা। বেসিক পে মূল বেতন, 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 বেসিক পে মূল বেতন। তাহলে ব্যাংকেট মানে যে ভোজসভা, এবং ব্যাংক রাফট মানে কি? দেউলিয়া। এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি মুখে মুখে বলি শোনো। ব্যাংক রাফট দেউলিয়া, 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 ব্যাংক রাফট দেউলিয়া। ব্যাংকেট ভোজসভা, ব্যাংকেট ভোজসভা, ব্যাংক রাফট দেউলিয়া, ব্যাংকেট ভোজসভা, ব্যাংক রাফট, ব্যাংক রাফট দেউলিয়া, ব্যাংকেট ভোজসভা। হ্যাঁ, আরাফাত হোসেন বলছে আমি দেউলিয়া। ঠিক আছে, তোমারে ধন্যবাদ দেউলিয়া হওয়ার জন্য, অভিনন্দন। ব্যাংকেট, ব্যাংকেট মানে ভোজসভা, ব্যাংক রাফট দেউলিয়া, ব্যাংক রাফট দেউলিয়া, ব্যাংকেট ভোজসভা, ব্যাংক রাফট দেউলিয়া, ব্যাংকেট ভোজসভা, ব্যাংক রাফট দেউলিয়া, ব্যাংক রাফট দেউলিয়া, ব্যাংকেট ভোজসভা, ব্যাংক রাফট দেউলিয়া, ব্যাংকেট ভোজসভা, ব্যাংক রাফট দেউলিয়া, ব্যাংক রাফট দেউলিয়া। বেসিক পে মূল বেতন। বিডার, বিডার নিলামকারী, বিডার যিনি বিট করে, যিনি নিলাম করে কোনো কিছু, তাকে বলা হয় কি? বিডার, বিডার নিলামকারী, বিডার নিলামকারী, বিডার নিলামকারী, বিডার নিলামকারী। বায়োডাটা জীবন বৃত্তান্ত, বায়োডাটা জীবন বৃত্তান্ত, বায়োডাটা জীবন বৃত্তান্ত, এটা তোমরা পারবা। এরপরে আসো, বায়োগ্রাফি জীবন চরিত, 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 বায়োগ্রাফি জীবন চরিত। ব্লুপ্রিন্ট নীল নকশা, ব্লুপ্রিন্ট নীল নকশা, ব্লুপ্রিন্ট নীল নকশা, ব্লুপ্রিন্ট নীল নকশা। বন্ড প্রতিজ্ঞাপত্র, বন্ড প্রতিজ্ঞাপত্র, বন্ড প্রতিজ্ঞাপত্র, বন্ড প্রতিজ্ঞাপত্র। ব্লুপ্রিন্ট নীল নকশা, ব্লুপ্রিন্ট নীল নকশা, ব্লুপ্রিন্ট নীল নকশা, ব্লুপ্রিন্ট নীল নকশা। আচ্ছা, তাহলে এই বন্ড মানে হচ্ছে প্রতিজ্ঞাপত্র। বুকলেট অর্থাৎ পুস্তিকা, বুকলেট পুস্তিকা, বুকলেট পুস্তিকা, বুকলেট পুস্তিকা, বুকলেট পুস্তিকা, বুকলেট পুস্তিকা মানে ছোট বই। আচ্ছা, তাহলে বায়োডাটা মানে জীবন বৃত্তান্ত, এটা তোমরা পারবা। বায়োগ্রাফি এবং বায়োডাটার ভিতর পার্থক্য আছে। বায়োডাটা দিয়ে অনলি জীবন বৃত্তান্ত বোঝায়, কিন্তু বায়োগ্রাফি দিয়ে জীবন চরিত বোঝায়, মানে তার সারা জীবন, তার জীবনী। হ্যাঁ, বায়োগ্রাফি মানে কি? জীবনী বা জীবন চরিত, নট চরিত্র। এটা কিন্তু চরিত্র না, এটা হলো চরিত।
চরিত মানে কি ভাইয়া? জীবনী, জীবনী। ব্লুপ্রিন্ট মানে নীল নকশা, বন্ড অর্থ প্রতিজ্ঞাপত্র, বুকলেট অর্থ পুস্তিকা, বুকলেট অর্থ কি? পুস্তিকা। বুক পোস্ট খোলা ডাক, বুক পোস্ট খোলা ডাক, বুক পোস্ট খোলা ডাক, বুক পোস্ট খোলা ডাক, মোস্ট ইম্পর্টেন্ট। এটা একটু স্টার দিয়ে দেই। বুক পোস্ট খোলা ডাক। আচ্ছা, বয়েজ স্কাউট, এটা পারবা, ব্রতী বালক। হ্যাঁ, যে স্কাউটদের ভিতর যারা ছেলে তাদেরকে বলা হয় বয়েজ স্কাউট, মানে ব্রতী বালক। গার্লস স্কাউট কি হবে? ব্রতী বালিকা, তাই তো? আচ্ছা, ব্র্যান্ড মানে সাপ, ব্র্যান্ড মানে কি? সাপ, ব্র্যান্ড মানে কি? সাপ, ব্র্যান্ড অর্থ সাপ, ব্র্যান্ড অর্থ সাপ, ব্র্যান্ড অর্থ সাপ। ব্রেক অফ স্টাডি অধ্যয়ন, ব্রেক অফ স্টাডি অধ্যয়ন, ব্রেক অফ স্টাডি অধ্যয়ন, ব্রেক অফ স্টাডি অধ্যয়ন। ব্রোকার দালাল, ব্রোকার দালাল, ব্রোকার দালাল। বুলেটিন, বুলেটিন, বুলেটিন। আচ্ছা, এই বুলেটিনটা আমার এখানে লেখা নাই, দেখি তোমরা একটু কমেন্ট বক্সে জানাবা, ওকে, যে এইটা কি হবে। হ্যাঁ, এইটা কি হবে বুলেটিন মানে? আমি বলে দেবো, আমি আমি এটা একটু চিহ্ন দিয়ে রাখি, তাছাড়া আবার ভুলে যাব বলে দিতে। আমি এই বুলেটিনটা বলে দেবো, ওকে, আমি বুলেটিনটা বলে দেবো, তোমাদেরকে কাজ দিলাম, আমি নিচেরটা শেষ করতে করতে কমেন্ট বক্সে লিখে দাও। আচ্ছা, বাই ইলেকশন মানে উপনির্বাচন, বাই ইলেকশন মানে কি? উপনির্বাচন। বাই ল অর্থ কি? উপ আইন, বাই ল উপ আইন, আর বাই ইলেকশন উপনির্বাচন, বাই ইলেকশন উপনির্বাচন। আচ্ছা, ক্যাবিনেট মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট মন্ত্রী পরিষদ। ক্যাম্পাস শিক্ষাঙ্গন, ক্যাম্পাস শিক্ষাঙ্গন, ক্যাম্পাস শিক্ষাঙ্গন। ক্যাপিটাল, ক্যাপিটাল মানে দুইটা জিনিস হয়, কিন্তু ক্যাপিটাল দিয়ে দুটো জিনিস হয়, একটা হচ্ছে মূলধন আর একটা হলো রাজধানী। দেখি কে কে বলতে পারছে। স্যার, একটা এতবার না বলে ফার্স্ট ক্লাস করান, সবাই এসএস নিয়ে নিবে। ভাই, সবাই যে এসএস নিবে তা তো আমি জানি, আমি তো না পড়াইলেও পারি, আমি জাস্ট পরের পেজে যাবো, এই 10 সেকেন্ড সময় দিব, সবাই স্ক্রিনশট নিয়ে নাও, এই সবাই স্ক্রিনশট নিয়ে নাও। হয়তো আমার নিজের আজকে সেমিস্টার ফাইনাল চলতেছে, আমার ভার্সিটিতে ইয়ার ফাইনাল চলতেছে, আমি পরীক্ষা দিয়ে এসে মাথা ব্যথায় উঠে দাঁড়াতে পারতেছি না। তারপর ম্যাগনেট ভাই বলতেছে না, স্টুডেন্টদের সাথে কমিটমেন্ট আছে, তাদেরকে আমাদের সিলেবাস এটা কমপ্লিট করাইতে হবে। আমি বললাম কোনো সমস্যা নাই ভাই, ক্লাস নেব। তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা আমার মাথা ভেজা, আমি এই যে তেল দিয়ে ক্লাসে ঢুকছি। তো তোমার কি মনে হয় আমি খুব খুশিতে আনন্দে চিল্লায় চিল্লায় পড়াচ্ছি? না, দায়িত্ববোধ থেকে পড়াচ্ছি, যে আমি যদি বলি এটা শুনে যদি তোমার মুখস্থ হয়, এটা আমার অনেক বড় একটা প্রাপ্তি হবে, যে আমি তোমার পড়ায় মুখস্থ করাইতে পারতেছি। তো আমার উদ্দেশ্য তো সাজেশন দেওয়া না, তাহলে তো আমি 10 মিনিটে সাজেশন দিয়ে চলে যাই। আমি শুধু বলি, এই এগুলো এগুলো পড়বা, চলো ঠিক আছে, এগুলো এগুলো পড়ে নিও, বাসায় পড়ে নিও, শেষ। আমি তো চাচ্ছি তোমাকে প্রিপেয়ার করে দিতে। আমি এতক্ষণ ধরে, তারপরে আমি খুব দ্রুত যাচ্ছি, আমি খুব দ্রুত যাচ্ছি। তুমি দেখবা 25 ব্যাচের একটা ক্লাস দিয়েছিলাম, ওই ক্লাসটাতে একটু গিয়ে দেখবা যে আমি জাস্ট 100টার মতো পড়ায় দিছিলাম, আর 100টা বাড়ির কাজ দিয়েছিলাম। 100টা পড়াই দিয়ে আমার 1 ঘন্টার উপরে লাগছে, একটা অনেকবার করে পড়াইছি। অতএব তোমার যদি টাইম সমস্যা হয়, তুমি চলে যেতে পারো, পরে আমাদের কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবা, টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিজে নিজে পড়িও। বাট আমি মনে করি যে যখন আমরা শুনি, শুনলে এটা দ্রুত মুখস্থ হয়। যখন আমরা পড়ি তখন এটা অনলি 2টা কাজ করে, একটা আমরা পড়তেছি, এইটা যখন শুনি তখন আমাদের চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, আর মন দিয়ে ভাবি, তখন এটা দ্রুত ক্যাচ করে, কারণ তখন এটা 3D হয়, 3টা একসাথে কাজ করে। এই জন্য আমার প্রচুর মাথা ব্যথা, তারপরে তোমার পড়াচ্ছি, বারে বারে পড়াচ্ছি, একটু শোনার চেষ্টা করো। হ্যাঁ, ক্যাপিটাল মানে কি? মূলধন হয়, রাজধানী হয়। অর্থাৎ কোন একটা বিজনেসে যে আমরা যে মূলধন দিয়ে থাকি সেটা হলো ক্যাপিটাল। বিজনেসের শুরুতে আমরা যেইটা মূলধন হিসেবে রাখি সেটা ক্যাপিটাল। আবার একটা দেশের রাজধানীকেও ক্যাপিটাল বলা হয়। আসো, ক্যাপশন মানে পরিচয়, ক্যাপশন অর্থ কি? পরিচয়, ক্যাপশন অর্থ পরিচয়। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, কেয়ারটেকার মানে তত্ত্বাবধায়ক, কেয়ারটেকার মানে কি? তত্ত্বাবধায়ক, কেয়ারটেকার মানে তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধায়ক। হুম, ঠিক আছে, ওকে, আমি আমার মতো পড়িয়ে যাচ্ছি, থ্যাংক ইউ। বিজ্ঞপ্তি লিখছো, আরো কি হবে? আরো কি হবে বলেন তো? জ্ঞাপন পত্র, তাই না? জ্ঞাপন পত্র।
ইশতেহার হবে না, ইশতেহার হবে না, ইশতেহার হবে না। হ্যাঁ, এইটা ইশতেহার হবে না। যে জ্ঞাপন পত্র লিখছো আর একজন কি লিখছো বুলেটিন মানে সেটা হবে। ওকে, ইশতেহার হবে না, জ্ঞাপন পত্র হবে। ওকে, যারা ইশতেহার লিখছো ওটা হবে না। এরপরে আসো। আচ্ছা, কেয়ারটেকার মানে কি? তত্ত্বাবধায়ক। কেয়ারটেকার গভর্নমেন্ট শোনো না, মানে তত্ত্বাবধায়ক সরকার। কার্গো, কার্গো, এই কার্গোটা একটু দেখবা। কার্গো মানে হচ্ছে মাল। কার্গো মানে কি? মাল। কোন মাল বলো তো? আমরা জাহাজ থেকে যে মালগুলোকে খালাস করি, যেমন এই যে আমাদের মোবাইল ফোন, এটা একটা কি? এটা একটা মাল। এটা হচ্ছে তোমার কোনো ওই জাহাজের মাধ্যমে আমরা এই মোবাইলগুলো আমরা নিয়ে এসে থাকি আমাদের দেশে। আনার পরে এইটাকে কি করে? কার্গো গাড়ির মাধ্যমে, বড় কার্গো ট্রাকের মাধ্যমে সারা দেশে ডিস্ট্রিবিউশন করা হয়। তাহলে এটা কি? এটা হচ্ছে বলা হয় কার্গো। কার্গো মানে কি? মাল। বুঝতে পারছো? আচ্ছা, এটা কিন্তু আসে। এটা চট্টগ্রাম বোর্ডে 19 সালে সর্বশেষ আসছিল। তারপরে যদি আমি তোমাকে দেখাই ভাইয়া, যে কার্টুন মানে কি? ব্যঙ্গচিত্র। কার্টুন মানে কি? ব্যঙ্গচিত্র। কার্টুন মানে কিন্তু শুধু চিত্র না, ব্যঙ্গচিত্র হবে। কার্টুন অর্থ কি ভাইয়া? ব্যঙ্গচিত্র। কার্টুন, ব্যঙ্গচিত্র। কার্টুন, ব্যঙ্গচিত্র। এটা ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, অনেক বোর্ডে এসেছিল। অতএব এইবারও আসবে। কার্টুন মানে কি? ব্যঙ্গচিত্র। ক্যাটালগ অর্থ কি? তালিকা। ক্যাটালগ অর্থ কি? তালিকা। ক্যাটালগ, তালিকা, ক্যাটালগ, তালিকা। সেন্সাস মানে কি? আদমশুমারি। সেন্সাস, আদমশুমারি। সেন্সাস, আদমশুমারি। সেন্সাস, আদমশুমারি। সেন্সাস, আদমশুমারি। সেন্সাস, আদমশুমারি। চ্যান্সেলর মানে কি? আচার্য। চ্যান্সেলর, আচার্য, চ্যান্সেলর, আচার্য, চ্যান্সেলর, আচার্য, চ্যান্সেলর, আচার্য, চ্যান্সেলর, আচার্য। চিফ হুইপ মানে কি? মুখ্য সচেতক। চিফ হুইপ, মুখ্য সচেতক। চিফ হুইপ, মুখ্য সচেতক। চিফ হুইপ, মুখ্য সচেতক। চিফ হুইপ, মুখ্য সচেতক। সিভিল মানে সাধারণ। সিভিল, সাধারণ। সিভিল ওয়ার, গৃহযুদ্ধ। সিভিল, সাধারণ। সিভিল ওয়ার, গৃহযুদ্ধ। সিভিল, সাধারণ। সিভিল ওয়ার, গৃহযুদ্ধ। সিভিল ওয়ারটা একটু দেখবা। হ্যাঁ, সিভিল ওয়ারটা একটু দেখবা। যদি আমি সুস্থ থাকি তাহলে আগামীকাল তোমাদেরকে আমি একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেখানে আমি তোমাদের ব্যাকরণের টপিকগুলোর জাস্ট বোর্ড কোশ্চেন সলভ করাবো। আমি কোনো রুলস পড়াতে বিশ্বাসী না। এখন এখন আমি মনে করি শুধু বোর্ড কোশ্চেন সলভ করাই, তুমি যাবা, তোমার এখন ব্যাকরণবিদ হওয়ার দরকার নাই। তুমি জাস্ট রাইট অ্যান্সার লিখে আসতে পারছো, এটাই তোমার ক্রেডিট। তোমার দরকার নম্বর। তোমার কি এখন কি বিশাল বড় ব্যাকরণবিদ হওয়ার দরকার আছে? নাই। তো যদি পসিবল হয়, আমি যদি আজকের ভিতর সুস্থ হই, ইনশাল্লাহ আগামীকাল বিকেলের দিকে, ঠিক আছে, দেখি ফেসবুক বা ইউটিউব কোনো একটা প্ল্যাটফর্মে আমি তোমাদের লাইভ নেব। হ্যাঁ, তোমরা যদি ইউটিউবে চাও, আমি তোমাদের ইউটিউবে আগামীকাল একটি লাইভ নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, সিভিল ওয়ার মানে কি? গৃহযুদ্ধ। কোড, কোড মানে হলো সংকেত। কোড অর্থ কি? সংকেত। কোড অর্থ সংকেত। কোল্ড স্টোরেজ, কোল্ড স্টোরেজ, হিমাগার। 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 কনসেশন, কনসেশন, কনসেশন মানে কি? অনুমোদন। কনসেশন মানে কি? অনুমোদন। কনসেশন, অনুমোদন। কনসেশন, অনুমোদন। কনসেশন, অনুমোদন। কনসেশন, অনুমোদন। কন্ডাক্ট, আচরণ। কন্ডাক্ট, আচরণ। কন্ডাক্ট, আচরণ। কন্ডাক্ট, আচরণ। কনস্টিটিউশন মানে সংবিধান। কনস্টিটিউশন, সংবিধান। কনস্টিটিউশন, সংবিধান। কন্ডাক্ট, আচরণ। কনস্টিটিউশন, সংবিধান। কন্ডাক্ট, আচরণ। কনস্টিটিউশন, সংবিধান। কনস্টিটিউশন, সংবিধান। কন্ডাক্ট, আচরণ। কনস্টিটিউশন, সংবিধান। কন্ডাক্ট, আচরণ। শোনো, এই যে হ্যাঁ ভাইয়া, কালকে আরেকটা ক্লাস নিব ইনশাল্লাহ। আজকে এমসিকিউ যেমনই হোক, এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ কাজ, বুঝছো? অতীত নিয়ে পড়ে থাকা। আমি প্রতিদিন মনে করি কি জানো, ভাবি আমার জন্ম হয়েছে আজকে। আজকে আমি নিউ বর্ন বেবি। আই হ্যাভ নো পাস্ট। এটা প্রতিদিন ভাবি, কাজের স্পিড পাই। তুমি কেন মানে পরীক্ষা দিয়েছো 6 ঘন্টা আগে, এখনো সেই 6 ঘন্টা আগের জীবনে পড়ে আছো। লাইফে সামনের দিকে বাড়ো, আগের দিকে তাকিয়ে লাভ নাই তো। বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে ভালো করে আগেরটা ভালো করা যায় দেখো। কার্গো, মাল। কার্টুন, ব্যঙ্গচিত্র। কার্টুন, ব্যঙ্গচিত্র। কার্টুন, ব্যঙ্গচিত্র। ক্যাটালগ, তালিকা। ক্যাটালগ, তালিকা। সেন্সাস, আদমশুমারি। সেন্সাস, আদমশুমারি। চ্যান্সেলর, আচার্য। চ্যান্সেলর, আচার্য। চ্যান্সেলর, আচার্য।
চিফ হুইপ মুখ্য সচেতক, চিফ হুইপ মুখ্য সচেতক, মুখ্য সচেতক। সিভিল সাধারণ, সিভিল সাধারণ। সিভিল ওয়ার গৃহযুদ্ধ, সিভিল ওয়ার গৃহযুদ্ধ। কোড সংকেত, কোড সংকেত, কোড সংকেত। কোল্ড স্টোরেজ হিমাগার, কোল্ড স্টোরেজ, কোল্ড স্টোরেজ হিমাগার, কোল্ড স্টোরেজ হিমাগার। কনসেশন মানে অনুমোদন, কনসেশন অনুমোদন। কন্ডাক্ট আচরণ, কন্ডাক্ট আচরণ। কনস্টিটিউশন সংবিধান, কনস্টিটিউশন সংবিধান। কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর হলো সমন্বয়কারী বা সমন্বয়ক। কোঅর্ডিনেটর মানে কি? সমন্বয়কারী বা সমন্বয়ক। কোঅর্ডিনেটর সমন্বয়কারী বা সমন্বয়ক। কোঅর্ডিনেটর সমন্বয়কারী বা সমন্বয়ক। কোঅর্ডিনেটর। কপি, কপি প্রতিলিপি, কপি প্রতিলিপি, কপি প্রতিলিপি, কপি প্রতিলিপি, কপি প্রতিলিপি। কপিরাইট গ্রন্থস্বত্ব, কপিরাইট গ্রন্থস্বত্ব, কপিরাইট গ্রন্থস্বত্ব, কপিরাইট গ্রন্থস্বত্ব। কোরেসপন্ডেন্ট সংবাদদাতা, কোরেসপন্ডেন্ট সংবাদদাতা, কোরেসপন্ডেন্ট সংবাদদাতা, কোরেসপন্ডেন্ট সংবাদদাতা। ক্রাউন মুকুট, ক্রাউন মুকুট, ক্রাউন মুকুট, ক্রাউন মুকুট, ক্রাউন মুকুট। ডাটা, ডাটা অর্থ উপাত্ত, ডাটা, ডাটা অর্থ উপাত্ত, ডাটা, ডাটা অর্থ উপাত্ত। ডিড, ডিড অর্থ দলিল, ডিড অর্থ দলিল, ডিড অর্থ দলিল, ডিড অর্থ দলিল। ডিড অফ গিফট মানে দানপত্র, ডিড অফ গিফট দানপত্র, ডিড অফ গিফট দানপত্র, ডিড অফ গিফট দানপত্র, ডিড অফ গিফট দানপত্র। ডিফেন্স প্রতিরক্ষা, ডিফেন্স প্রতিরক্ষা, ডিফেন্স প্রতিরক্ষা। ডেমোক্রেসি গণতন্ত্র, ডেমোক্রেসি গণতন্ত্র, ডেমোক্রেসি গণতন্ত্র, ডেমোক্রেসি গণতন্ত্র, ডেমোক্রেসি গণতন্ত্র। ভাইয়া প্লিজ সাউন্ড বাড়ান, কোনো সমস্যা নাই। বেশিরভাগ 20 সালের নিচে, কেন আরো আগের হোক তাও সমস্যা নাই। এখান থেকেই প্রতি বছর কমন আসে। 25 সালের সব প্রশ্ন এখান থেকেই কমন এসেছে, মানে আগামী 5-7 বছর এখান থেকেই তুমি সব কমন পাবা ইনশাল্লাহ। কথা বুঝতে পারছো? আচ্ছা এরপরে আসো, ডেমোক্রেসি গণতন্ত্র, ডেমোক্রেসি গণতন্ত্র। ডিপোজিট আমানত, ডিপোজিট আমানত, ডিপোজিট আমানত, ডিপোজিট আমানত। ডেপুটেশন মানে প্রতিনিধিত্ব, ডেপুটেশন প্রতিনিধিত্ব, ডেপুটেশন প্রতিনিধিত্ব। ডাইলেক্ট উপভাষা, ডাইলেক্ট উপভাষা, এটা আবার ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে আমাদের বাংলাদেশের বিভিন্ন উপভাষা থাকে না, নোয়াখালীর ভাষা, চাঁদপুরের ভাষা, বিভিন্ন আঞ্চলিক যে ভাষাগুলো এগুলোকে বলা হয় ডাইলেক্ট বা উপভাষা। ডাইলেক্ট উপভাষা, ডাইলেক্ট উপভাষা। ডকুমেন্টারি দলিলমূলক, ডকুমেন্টারি দলিলমূলক, ডকুমেন্টারি দলিলমূলক। ডোনেশন অর্থ দান, ডোনেশন অর্থ দান, ডোনেশন অর্থ দান। ডনর, ডনর, ডনর মানে হচ্ছে কি দাতা। হ্যাঁ, যিনি ডোনেট করে, যিনি ডোনেট করে তাকে ডনর বলা হয়, অর্থ কি দাতা। তারপরে ডাউরি, ডাউরি অর্থ যৌতুক, ডাউরি অর্থ যৌতুক, ডাউরি অর্থ যৌতুক। ডুয়াল এবং ডুয়েল এই দুটো বুঝতে হবে। হ্যাঁ, ডুয়াল মানে হচ্ছে দ্বৈত, আর ডুয়েল মানে হচ্ছে দ্বন্দ্ব। ডুয়েল মানে কি? দ্বন্দ্ব। ডুয়েল মানে কি ভাইয়া? দ্বন্দ্ব। ডাইনামিক মানে বেগবান বা গতিশীল, বেগবান বা গতিশীলকে ডাইনামিক বলা হয়। এডিশন, এডিশন মানে হচ্ছে কি সংস্করণ, এডিশন মানে কি সংস্করণ। এডিশন, এডিশন সংস্করণ, এডিশন সংস্করণ, এডিশন, এডিশন বলে না এটা নতুন এডিশন বের হয়েছে, নতুন সংস্করণ বের হয়েছে। এডিটর, এডিটর অর্থ সম্পাদক, এডিটর অর্থ সম্পাদক। এডিটোরিয়াল, এডিটোরিয়াল অর্থ কি সম্পাদকীয়, সম্পাদকীয়। এমবার্গো নিষেধাজ্ঞা, এমবার্গো নিষেধাজ্ঞা। এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ। আচ্ছা আমি একটু দেখি তো সাউন্ড। এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ। এখানে তো শোনা যায়, দেখো এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ, এখানে তো শোনা যায়, দেখো এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ। আচ্ছা আমি তোমাদের, তুমি এই যে বলতেছিলা ভাই একটু দ্রুত শেষ করেন, তোমার দোয়া কবুল হয়েছে। আমার প্রচুর প্রবলেম হচ্ছে মাথায়, আমি ক্লাসটা খুব দ্রুত শেষ করাবো বলতে আমি কোনো কিছু বাদ দেব না, বাট পারিভাষিক শব্দের আমি এই 87 পর্যন্ত 88 পর্যন্ত দেখিয়ে দিলাম। পারিভাষিক শব্দ বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা এগুলোই জাস্ট পড়ে নিবা। ওকে, আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ওয়েট করতেছি, এগুলোই পড়ে নিবা। আমি যদি কালকে আমি সুস্থ থাকলে, তোমরা জানো আজকে আমার নিজেরও পরীক্ষা ছিল, আমার ভার্সিটিতে ফাইনাল চলতেছে, তো আমি কালকে সুস্থ হলে আমি, হ্যাঁ এই যে এগুলো
আমি তো এই ফাইল দিয়ে দেবো তোমাদেরকে, তাই না? তাহলে সমস্যা নাই। আচ্ছা আমি এটা দ্রুত চলে যাই, হ্যাঁ? আসো, আমি তারপরের পার্টটিতে যাই। তারপরের যেই পার্টটি আছে সেটা হচ্ছে দিনলিপি লেখন অথবা প্রতিবেদন রচনা। আমি তোমাদেরকে বলবো, আমি ফার্স্ট পেজটাতে যাই, আসো। ব্যাকরণের কি কি পার্ট যেন ছিল, আমি বলেছিলাম আজকে শুধু 70 নাম্বার দেখাই দিব। এই যে দিনলিপি অথবা প্রতিবেদন, এই দুইটা থেকে আমি তোমাকে বলবো সবচেয়ে সহজ হচ্ছে দিনলিপি লেখা। সবচেয়ে সহজ হচ্ছে দিনলিপি লেখা। তুমি দিনলিপি লিখতে পারো। হুম, কোনো একটা দিনের দিনলিপিটা কি করবা, দিনলিপির আমি কিছু সাজেশন দিয়েছি, ঘুরে ফিরে এগুলোই এসে থাকে সব সময়। প্রতিবেদনটাও দেখায় দিচ্ছি, বাট দিনলিপিটা লেখারই চেষ্টা করবা। যেমন তোমার কলেজের প্রথম দিনের অনুভূতি জানিয়ে একটি দিনলিপি লেখো। জাস্ট উপরে তারিখটা লিখতে হবে, হ্যাঁ? দিনলিপির অবশ্যই একটা শিরোনাম হবে। তুমি এরকম একটা পেজ নাও, হ্যাঁ, তুমি একটি তারিখ লেখো। তারিখ লিখে, হ্যাঁ, মানে প্রথমে শিরোনাম লেখো দিনলিপির, দিনলিপির শিরোনামটা লিখে তারিখটা লেখো, লিখে ওই দিনের কাহিনীগুলো জাস্ট ধুমায়া তুমি লিখে দাও। 2 থেকে 2.5 পৃষ্ঠা এনাফ। 2 থেকে 2.5 পৃষ্ঠা যথেষ্ট। দিনলিপি লিখলে হয়ে যাবে। তাহলে দিনলিপি নিয়ে প্যারা খায়ও না। জাস্ট তারিখটা লিখতে হবে, হ্যাঁ? আমি তোমাদেরকে একটা কাজ করব। আমি এইটার পূর্ণাঙ্গ উত্তরপত্র, হ্যাঁ? মানে এটার উত্তর সহ লেখা আছে এমন একটা আগামীকাল আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তোমরা সবাই একটু চেষ্টা করবে আমাদের টেলিগ্রাম থেকে কালেক্ট করে নিতে। আর যদি কারো টেলিগ্রাম চ্যানেল নাই, মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে তোমরা আমাদের কমেন্ট বক্সে, আমাদের ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে এটা ড্রাইভ লিঙ্কটা পেয়ে যাবা। আমি দিনলিপি এই যে এখানে জাস্ট প্রশ্ন নিয়ে আসছি, হুম? এগুলো তোমাদের সাজেশন, এখান থেকেই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি কয়টা দিয়েছি? 1 2 3 4 5 6 7 8, এই 8টার ভিতর থেকে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। আর কমন পাওয়ার দরকার নেই তো, আমি তো শুরুতে বলে দিচ্ছি যে আমি এগুলো সাজেশন দিতে চাই না। আমি মনে করি তোমার এগুলো সাজেশনের দরকার নাই, যেখান থেকেই আসুক। তুমি স্ট্রাকচার বুঝেছো, 2 পেজ ঘটনা বর্ণনা করবা যে আজ ছিল আমার, যেমন একটি কলেজের প্রথম দিনের অনুভূতি নিয়ে লেখো। আমি কলেজে ভর্তি হলাম, আজকে আমি প্রথম ক্লাসে গিয়েছিলাম, আমার নতুন বন্ধুদের সাথে যুক্ত হলাম, মানে আমার নতুন নতুন বন্ধু হলো। মানে এগুলো আর কি তুমি ফর্মাল ভাষায় নিজের মতো করে লিখবা যে কলেজে প্রবেশের পর প্রথম যখন আমি ক্লাসে প্রবেশ করি, তারপরে কলেজের প্রথম দিন আমাদের শ্রেণী শিক্ষক এসে আমাদেরকে এই বিষয়গুলো বলল, আমি এই বিষয় নতুন করে শিখতে পারলাম, জানতে পারলাম, আজকের দিনটি সারা জীবন মনে থাকবে, হ্যাঁ, চিরস্মরণীয় হয়ে থাকবে। এগুলো নিজের মতো করে বানিয়ে বুনিয়ে 2-2.5 পৃষ্ঠা লেখো। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, বানান যেন ভুল না হয়। কারণ ভিতরে কি লিখছো সেটার জন্য মার্ক কমবে বাড়বে না। ভিতরে যাই লেখো তুমি 8 পায়া যাবা, খুব ইজিলি 8 পাবা। দিনলিপিতে 8 পাওয়া হচ্ছে দুধ ভাত। মানে তোমাদের কাছে যদি প্রতিবেদনের খাম লেখা বিরক্তিকর লাগে, অনেকে আছে যে প্রতিবেদনে কি করতে হয়, শুরুতে একটু খাম দিতে হয়, যে প্রতিবেদনে কিছু সাজেশন দিলাম না। প্রতিবেদন তো 2 প্রকার হয়। তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদনও হতে পারে, সংবাদপত্র প্রতিবেদন হতে পারে। প্রতিবেদনের শুরুতে তোমাকে একটু খাম দিতে হয়, তারপরে কি দিতে হয়, তারপরে তুমি হচ্ছে একটা ছোট্ট আবেদনপত্র লিখতে হয় যে আমি অমুক, আমি এই বিষয়ের উপর একটি প্রতিবেদন লিখছি। তারপর প্রতিবেদনের শিরোনাম দিয়ে তোমাকে পুরো প্রতিবেদনটা লিখতে হয়। এইটা অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে। আমি সবাইকে সাজেস্ট করব, ভাইয়া সেক্ষেত্রে তুমি দিনলিপিটা লেখো। দিনলিপি লিখে খুব ইজিলি 8 পাবা। তাহলে আমি যেটা বললাম যে ভিতরে কি লিখছো এটা কতটা তথ্যবহুল সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে, না অবশ্যই রিলেটেবল লিখতে হবে, হ্যাঁ, ইরিলেটেবল লিখবা না। অপ্রাসঙ্গিক লিখবা না, অবশ্যই প্রাসঙ্গিক লিখবা। চেষ্টা করবা যাই লেখো এই জায়গাটাতে ই রাখার। কি রাখার ভাইয়া? তুমি এইখানে বানান ভুল হওয়া যাবে না, নির্ভুল লিখতে হবে। বানানটা অবশ্যই নির্ভুল হতে হবে। তাহলে ভাইয়া দিনলিপির জন্য সাজেশন এগুলো পড়ে ফেলতে পারো। আমি আবারও বলছি এইখান থেকে কমন নাও পেতে পারো, জাস্ট প্র্যাকটিসের জন্য দিলাম। আমি কিন্তু বলছি এখান থেকে কমন পাইলে ভাগ্য ভালো, না পাইলে কিছু করার নেই, কারণ এবার বোর্ড একটা, ঠিক আছে? আমি তবে তোমাকে যে প্যাটার্ন শিখিয়ে দিলাম তুমি ওই প্যাটার্নে লিখবা, ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা, তুমি ইজিলি 8 পাবা। জাস্ট তারিখ লিখে দিন লিখে লেখা শুরু করে দাও। আসো তারপরে টপিকে যাও, ইমেইল। ইমেইলটা আমি তোমাদেরকে একটু দেখা দিচ্ছি।
ইমেইলের জন্য নো সাজেশন। ইমেইল আবেদনপত্রের জন্য আমি কোনো সাজেশন দেব না। ইমেইল আবেদনপত্রের জন্য আমি একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, তুমি এই স্ট্রাকচারটাই তুমি কি করবা, তুমি লিখে ফেলবা। এই স্ট্রাকচারটা যদি তুমি অনুসরণ করতে পারো, হ্যাঁ, এখানে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। কি কি ভাইয়া, আমি তোমাকে একটু স্টার্ট দিয়ে দিই। সবাই এইটা একটু নোট করে নাও। হ্যাঁ, এই যে ফ্রম, এইটার সবগুলো মানে অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস ফ্রমে দাও, সেটাও ছোট হাতের হবে, সবগুলো সবগুলো স্মল লেটার হবে। আবার টু এর পরে যেটা দিবা সেটাও সবগুলো স্মল লেটার হবে। তাহলে ফ্রম এবং টু দুটাই স্মল লেটার হবে। বুঝতে পারছো? ইমেইল অলওয়েজ স্মল লেটার হয়। ভুলেও যদি তুমি এখানে একটুখানি মানে ওভার স্মার্ট হয়ে আরটারে বড় হাতে দিয়ে দাও রাজার, হ্যাঁ, অথবা এই এক্স ওয়াই জেড এটা যদি বড় হাতের দাও, তাহলে তুমি ধরা খেয়ে যাবা। এটা সবগুলো স্মল লেটারে লিখতে হবে। তাহলে ফ্রম এবং টু দুটোই স্মল লেটার, এটা খেয়াল করছো? এবার আসো সেকেন্ড, সিসিবিসিসির দরকার নাই, এটা অপশনাল, দিলে দিতেও পারে, না দিলে নাও দিতে পারো, তবে সাবজেক্টটা তোমাকে লিখতে হবে। তাহলে ফ্রম টু এবং সাবজেক্ট, ফ্রম টু এবং সাবজেক্ট, এই তিনটা ঠিক রাখতে হবে। ফ্রম আগে ফ্রম, তারপরে টু, তারপরে সাবজেক্ট। তাহলে কি খেয়াল রাখবা ভাই? খেয়াল রাখবা যে ইমেল অ্যাড্রেসটা সবগুলো স্মল লেটারের হয়েছে কিনা। এটা স্মল লেটার না হলে কিন্তু তোমার ইমেইলই হবে না, পুরো ইমেইল কাটা। কথা বুঝতে পারছো? এরপরে এই ভিতরের কথাটা পুরোটাই আবেদনপত্র বা চিঠির মতো, চিঠির মতো ভিতরের পুরো কথাটা, এটা একটা চিঠি। হুম, যে স্নেহের রিপন, আশা করি ভালো আছো, বহুদিন হয় তোমার সোনা মুখখানা দেখা হয় না, চলো না যাই একটু কক্সবাজার ঘুরে আসি। তুমি তোমার মতো আর কি তাকে প্রপোজাল দাও। তো এইখানে কি লিখতেছো সেটা ইম্পর্টেন্ট না, অবশ্যই রিলেটেবল লিখবা, তবে কারোর সাথে কারো মিলবে না, এটা মুখস্থ করার কোনো জিনিস না। ইমেলটা মুখস্থ করার না, ইমেলটাতে তবে খেয়াল রাখতে হবে যেন অ্যাড্রেসগুলো সবগুলো ছোট হাতের অক্ষর হয়। হ্যাঁ, ফ্রমের পরে যা লিখবে, টু এর পরে যা লিখবে, অ্যাড্রেসগুলো ছোট হাতের অক্ষর হতে হবে এবং ভিতরে লেখাটা চিঠির মতো হয়ে যাবে, শেষ করে দিবা। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের 30 নম্বর কমপ্লিট হয়ে গেল, তাই তো? আবেদনপত্র, আবেদনপত্র শুরুতে দেখায় দিছি। তোমরা ইমেইলে লেখার চেষ্টা করবা, তোমরা চেষ্টা করবা আবেদনপত্র না লিখতে। হ্যাঁ, তোমরা আবেদনপত্র না লিখে ইমেইলে লেখার চেষ্টা করবা, কারণ আবেদনের চেয়ে ইমেইলটা সুন্দর হয় আর কি। ওকে, দাঁড়াও একটুখানি লাইনে থাকো তোমরা, আমি আচ্ছা, তাহলে যদি আমি তোমাদেরকে বলি ভাইয়া, ওকে, তাহলে এই যে বিনা বেতনে পড়ার অনুমতি সে অধ্যক্ষের কাছে একখানে আবেদনপত্র, এই আবেদনটা তোমরা খেয়াল করছো? সবগুলো একদম এই পাশ দিয়ে হয়েছে, একদম এই পাশ দিয়ে হয়েছে, মানে এক পাশ দিয়ে হয়েছে। এখানে কোনোটা ডানে বামে যায়নি, কোনো ডানে বামে যাওয়া হয়েছে? এইখান থেকে যে শুরু হয়েছে সবগুলো কিন্তু এক লাইনে হচ্ছে, দেখছো? তুমি ধরো যে এখানে বড় বড় অধ্যক্ষ লিখছো, কলেজের নাম লিখছো, বিষয়টা একটু এখানে এসে শুরু করতে পারবা না, বিষয়টা ওই জায়গা থেকেই শুরু করতে হবে। জোনাব দেওয়ার পরে অনেকে এইখান থেকে লেখা শুরু করে, সুন্দর বানানোর জন্য, করা যাবে না, স্ট্রাকচার বাদ, ক্লোজ হয়ে যাবে। আর ইমেইল সবসময় এক পেজে শেষ করতে হবে। বলে ভাই তোমার এত পেজ লেখার দরকার নেই তো, এগুলো তো ভাইয়া হুদাই ফাও ভাব দেখায় লিখছি, তো ভাব দেখানোর দরকার আছে? তুমি 3 লাইন লিখে দাও না ইমেইল, 4 লাইন লিখো, তুমি এক পেজের ভিতর কমপ্লিট করবা ইমেইল। ইমেইল প্লিজ আল্লাহর হস্তে কোনো গাইড বই থেকে পড়ে যাও না, কারণ পড়ার দরকারই নাই, এটা হুদাই কাজ হবে। নিজের মতো করে বানায় লিখবে। ইন্টারমিডিয়েটে পড়ো, চ্যাট করতে পারো না তোমরা? এক ভদ্রলোক ভারতের পশ্চিমবঙ্গে আন্দোলন করতেছে, বিশাল আন্দোলন, বলে যে হ্যাঁ আমার মেয়েকে ফেল করিয়ে দিয়েছে, কেন কেন ফেল করালো? পরে বলতেছে যে আপনার মেয়ে তো ইংলিশ পারে না। বলে কে বলেছে পারে না? আমার মেয়ে ইংরেজিতে চ্যাট করে, সারাক্ষণ চ্যাট করে। তো তোমরা তো বাংলা ভাষায়ও চ্যাট করো, ফেসবুকে স্ট্যাটাস দাও, তাহলে এইটুকু ইমেল তোমরা লিখতে পারবে না? এর জন্য গাইড বই দরকার আছে? একদম না, কোন গাইড বই দেখবা না, গাইড বই দেখবা কোনটায় দেখবা সেই টপিক আমি শিখিয়ে দিচ্ছি একটু পরে। আসো,
তাহলে এটা খুব ছোট্ট করে লিখবা, ফ্রম আর টু ঠিক রাখবা, সাবজেক্ট ঠিক রাখবা, তাহলে আর আবেদনপত্র দেখার দরকার নাই। তারপর আবেদনপত্র দেখে যাও, তুমি চেষ্টা করতে হবে এই যে নিবেদক বা তোমার নাম এই সবকিছু এই বাম পাশ থেকে এক লাইনে লিখে ফেলা। ওকে, এদিকে আসা যাবে না, কোনো কিছু এদিকে আসা যাবে না, নির্ভুল হতে হবে, অবশ্যই নির্ভুল। তাহলে এইখানে মূলত তোমাকে মার্ক দেবে ৩টা কারণে, যে তোমার এখানে হেডিং ঠিক আছে, তোমার মাঝখানের বডি ঠিক আছে, এবং তোমার কনক্লুশন সেন্টেন্সটা বা তোমার যে প্যারাগ্রাফটা সেটাও ঠিক আছে। হ্যাঁ, এখানে ৩টা প্যারা, কনক্লুশন প্যারা, বডি প্যারা, হেডিং প্যারা, এই ৩টা প্যারার স্ট্রাকচার ঠিক আছে। ওকে, ঠিক থাকলে তুমি ৬ পেয়ে গেলা। এরপরে দেখবে তোমার স্পেলিং মিস্টেক আছে কিনা, না কোনো স্পেলিং মিস্টেক নাই, তার মানে তুমি আরো ৩ পেয়ে গেলা, তুমি ৯ পেয়ে গেলা, খুব ইজিলি। কথা বুঝতে পারছো? আসো, ভাব সম্প্রসারণ। যদি তোমার হাতের লেখার অবস্থা খুবই খারাপ হয় তাহলে ভাব সম্প্রসারণ স্কিপ করো, সারাংশ অথবা সারমর্ম দাও। কথা বুঝতে পারছো? সারাংশ বা সারমর্ম দাও, ভাব সম্প্রসারণ দিও না। যদি তোমার হাতের লেখার অবস্থা ভয়ঙ্কর হয়, মানে ভুল হয়, প্রচুর ভুল হয়। ভাব সম্প্রসারণ কিভাবে দিব ভাইয়া? ভাব সম্প্রসারণের জন্য আমি তোমাকে এখানে কিছু দিয়েছিলাম, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। আবারও বলছি যে এই রাইটিং পার্টটা প্লিজ তোমরা কমন চাইও না বাবা, শুধু একটাই কমন দেব, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ, এছাড়া রাইটিং পার্টের কিচ্ছু আমি কমন দেব না। হল থেকে এসে আবার আমার নিচে গালিগালাজ করিও না। এক ছেলে এসে লিখছে যে আমি ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছি না, মানে খুবই পচা একটা কথা লিখছে, যে একটাও কমন পাই নাই, পুরো ক্লাস করে ফাও, টাইম নষ্ট। মানে আমার যদি ওর অ্যাড্রেস বের করতে পারতাম তাহলে আমি ওর বাসায় চলে যাইতাম। যে তুমি কিভাবে আশা করো, আমি কে? আমি একজন সাধারণ শিক্ষার্থী বা শিক্ষক, মানে আমি কি কোনো কবিরাজ, কোনো দেবদূত, যে তুমি ১.৫ বছর কিচ্ছু পড়ো নাই, তুমি আমার ১.৫ ঘন্টা একটা ক্লাস করে তুমি সব কমন পাবা? পাবা, কে পাবে? আমার সেই স্টুডেন্টটা পাবে যে সারা বছর কিছু কিছু পড়ছে, ওরে আমি জাস্ট ব্রেনস্টর্মিং করাবো। এটা পসিবল? তোমার পুরো ১.৫ বছর ২ বছরের বাংলা প্রথম পত্র পড়া কোন টিচার পারবে তোমাকে? তুমি একজন বাংলাদেশের টিচার দেখাও যে ভাইয়া সে পারবে। যার অবস্থা যত ভালো সে ক্লাস দ্বারা তত বেশি উপকৃত হয়। অতএব এগুলা করিও না, বুঝছো? আমার আমার প্রচুর হাসি পাইছে এসে, মানে হালা-টালা লিখা একদম অবস্থা খারাপ নিচে কমেন্ট বক্সে। যাই হোক, আসো। কিন্তু না, বাংলা ২য় পত্রে কমন পাবা। বাংলা ২য় পত্রে পারিভাষিক শব্দে কমন পাবা, ব্যাকরণের টপিক গুলো কমন পাবা। আমি যদি সম্ভব হয়, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে ক্লাস দিয়ে দিয়েছি, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এই চ্যানেলেই। ১ মাস আগে দিয়েছি, ৩ সপ্তাহ আগে দিয়েছি। ক্লাসটা অলরেডি হয়তো লক্ষাধিক শিক্ষার্থী, ১ লাখের উপরে স্টুডেন্ট দেখছে। ওই ক্লাসটা দেখতে পারো ইউটিউব থেকে। ওইখানে হচ্ছে আমি তোমার দেখতে পাইলাম যে ওই ক্লাসটা যদি তুমি করো, ওইখানে আমি বাছাইকৃত বিভিন্ন ওয়ার্ডগুলো রিভিশন করাইছি। যদি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে, আগামীকাল তোমাদের আমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো ব্যাকরণের ৩০ নম্বরের। হ্যাঁ, বিভিন্ন বোর্ডের ৫ বছর করে প্রশ্ন সলভ করাই। আমারটা না, যে কোনো টিচারের বোর্ড কোশ্চেন সলভ ক্লাস দেখো, 100% কমন পাবো। কিন্তু বাংলা প্রথম বছর শুধু এই বছর না, আগামী বছরও আমার ক্লাস থেকে কমন পড়বে না। এখন অভিন্ন প্রশ্ন না, আগে অন্যান্য বোর্ডে হয়তো কমন পড়তো, কোন টিচার থেকে কমন পড়বে না যদি প্রশ্নের প্যাটার্ন এরকম থাকে, কিন্তু সেকেন্ড পেপারে কমন পাবা। ভাব সম্প্রসারণটা লিখো না। তাহলে কেন লিখবা না? যদি হাতের লেখা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর যারা লিখবা তাদেরকে আমি স্ট্রাকচার শিখিয়ে দেই ভাব সম্প্রসারণের জন্য। আহ, আচ্ছা, ধরো সাপোজ এইটা তুমি স্কেল করে ফেলছো। হ্যাঁ, এখানে লিখলা নং প্রশ্নের উত্তর, এইখানে এখান থেকে তুমি শুরু করে দিবা। কিন্তু তোমার এই এখানে লিখবা মূল ভাব, প্রথম ২ লাইন ৩ লাইনে মূল ভাব লিখবা। বা এখানে কি আমি লিখে নিবো যে এটা একটা মূল ভাব, এটা কি লেখার দরকার আছে? একদমই দরকার নাই। এটা যে মূল ভাব, এটা লেখালেখির দরকার নাই। তুমি ডিরেক্ট মূল ভাবটা লিখে দাও। কিন্তু এখানে মূল ভাবটা আমাকে একটা শিরোনাম করার দরকার নাই। তারপরে সম্প্রসারিত ভাব। এই সম্প্রসারিত ভাবটাও তোমার শুরুতে লেখার দরকার নাই যে এটি একটি সম্প্রসারিত ভাব, কিংবা সম্প্রসারিত ভাব দিয়ে ডট ডট লেখার দরকার নাই। তুমি ডিরেক্ট লেখা শুরু করে দাও। টিচার দেখলেই বুঝবে যে এটা মূল ভাব, এটা সম্প্রসারিত ভাব, এবং এটা সিদ্ধান্ত বা শিক্ষা। কথা বুঝতে পারছো? তাহলে এইটা লিখবা কত পেজ ভাই? ২.৫ পেজ। ২ থেকে ২.৫ পেজ এটা লিখতে পারো। ওকে, এরপরে আসো। তাহলে এইটা ছিল তোমার ভাব সম্প্রসারণ। সারাংশ সারমর্মতে একটু বলে দেই। আমার এক স্টুডেন্ট, সে খুবই হ্যাপি। সে বলতেছে ভাইয়া আলহামদুলিল্লাহ ৩ পেজ লিখছি সারাংশ। বললাম তোরে পারলে ব্যাট দিয়ে পিটাইতাম।
সব জায়গায় নিজের জ্ঞান জাহির করতে হয় না। যত শর্টে প্রকাশ করতে পারো তত ক্রেডিট। মানে সারাংশ লিখতে দিছে, হ্যাঁ? একজন স্টুডেন্ট হচ্ছে ধরো ৮ লাইন লিখছে সারাংশটা। কত লাইন ভাইয়া? ৮ লাইন। ও ৮ লাইন লিখে ও পাইছে ধরো ৪। আরেকজন স্টুডেন্ট এটা জাস্ট ৩ লাইন লিখছে, হ্যাঁ? ৩ লাইন লিখে ও পাইছে ৮। কথা বুঝতে পারছো? ও ৮ লাইন লিখে পাইছে ৪। কেন? কারণ বড় হয়ে গেছে। যত শর্ট করে লিখতে পারবা তত ক্রেডিট। কারণ এটা সারাংশ। এটার মূল অংশটা বের করে ফেলতে হবে ২ লাইনের ভিতরে। কথা বুঝতে পারছো? তোমার হাতের লেখা বড় হলে ৩ লাইন হোক। বাট ৩ লাইন থেকে ৪ লাইনের ভিতর তুমি শেষ করতে পারলে তুমি ৮ পাবা। চেষ্টা করবা ৪ লাইনের ভিতর শেষ করতে। হাতের লেখা বড় হলে এটা আরো ১ লাইন বাড়ুক, ৫ লাইন। বাট এটা যেন ১ পেজ না হয়। নিয়ম কি ভাই এটা লেখার? এটা লেখার নিয়ম হলো বোকা, সারাংশ বা সারমর্ম লেখার নিয়ম হলো এই যে একটা পেজ, হ্যাঁ? এই পেজের তুমি এই পেজের জাস্ট এইটুকুতে লিখবা। এইটুক লিখবা অথবা উপরের এইটুক লিখবা, মানে 1/3 1/3 ৩ ভাগের ১ ভাগ লিখবা। সারাংশ সারমর্ম পেজের ৩ ভাগের ১ ভাগে শেষ হয়ে যাবে। সর্বোচ্চ চাইলে হাফ পেজ পর্যন্ত আসতে পারে, বাট এটা ১ পেজ হওয়া যাবে না, কোনোভাবেই না। আদর্শ মান কি? ৩ ভাগের ১ ভাগে শেষ করে ফেলা, এটা হচ্ছে আদর্শ মান। ঠিক আছে? বুঝতে পারছো? আর এগুলো কি সাজেশন না, এগুলো প্র্যাকটিসের জন্য দিলাম। এগুলো জাস্ট প্র্যাকটিস করবা। ওকে? ছেড়ে আসবা না, লিখে আসবা। নির্ভুল হতে হবে। সারাংশ সারমর্মে কিন্তু কোনো ক্রমেই ভুল করা যাবে না। এরপর আসো ভাইয়া সংলাপ নাকি খুদে গল্প। ৪০ হলো না, এবার ৫০ দেই। সংলাপ নাকি খুদে গল্প। এখানে সংলাপটাই আমি রচনা করতে বলবো খুদে গল্পের চেয়ে। সংলাপে জাস্ট কিছু কথা মনে রাখবা, ভাষাগুলো যেন মার্জিত হয়। আমার সেদিন একটা লিখছে, আমি মডেল টেস্ট নিচ্ছিলাম, লিখছে হেই বন্ধু কি অবস্থা, কেমন আছো, দিনকাল কেমন যায়। আরে ভাই, তুমি কি চ্যাট বক্সে চ্যাট করতেছো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ নাকি ইনস্টাগ্রাম? তুমি লিখতেছো পরীক্ষার খাতায়। তোমার যে টপিকের উপর আসছে সেই টপিক দিয়ে শুরু করতে হবে এবং সেগুলো ইনফরমেটিভ হতে হবে। এগুলো যে 100% সত্যি হতে হবে এমনটা না। বুঝছো কিনা? সত্যি মানে কি? মানে বাংলাদেশে এই মাত্রায় ভূমিকম্প হয়েছিল বা সামনে ভূমিকম্প হলে এরকম ধস নামবে, সম্প্রতি একটা পত্রিকায় পাওয়া গেছে, একটি গবেষণায় পাওয়া গেছে। তুমি নিজে নিজে একটা বানায় দাও যে সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংকের একটি গবেষণায় জানা গেছে বাংলাদেশ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আহ, কি অবস্থার ভিতরে রয়েছে, একটি চ্যালেঞ্জিং অবস্থার ভিতরে রয়েছে। এটাকে তুমি সুন্দর করে শুদ্ধ বাংলা ভাষায়, মার্জিত ভাষায় লিখতে হবে। কোনো প্রকার ইনফর্মাল ওয়ার্ড ইউজ করা যাবে না, ফর্মাল ওয়ার্ড ইউজ করতে হবে, কিন্তু অনেক ভারী ওয়ার্ডও না। মানে স্বাভাবিক আমরা আমাদের টিচার স্টুডেন্ট নিজেদের ভিতরে যে ফর্মাল ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটা ইউজ করবা। ঠিক আছে? তাহলে এইখানে এটা কয় পেজ লিখবো ভাইয়া? 2 থেকে 3 পেজ। 3 পেজ লিখো, 3 পেজ এনাফ, যথেষ্ট। আচ্ছা, এখানে ৮ পেয়ে যাবা। ঠিক আছে, আমি একটু রচনা নিয়ে কথা বলে আজকের ক্লাসটা শেষ করে দিব। রচনার প্র্যাকটিসের জন্য আমি তোমাকে কিছু রচনা দিয়েছি, আমি জাস্ট একটা কথা বলবো, কত পেজ লিখবো ভাই? হ্যাঁ, অনেকে বলে ভাই ১৬ পেজ লিখবো নাকি ১০ পেজ লিখবো। আমি একটু উল্টা ভাবে বলি, হ্যাঁ, আমি বলি যে রচনায় পেজ নাম্বারটা ম্যাটার করে না, কতগুলো শিরোনাম পয়েন্ট সাব পয়েন্ট দিতে পারতেছো সেটার উপর ম্যাটার করে। অর্থাৎ তোমার একজন ফ্রেন্ড হুম যে ধরো যে লিখছে মাশাল্লাহ, তোমার এক ফ্রেন্ড মাশাল্লাহ প্রচুর লিখছে, আল্লাহর বান্দা, কোনো সমস্যা নাই, সে শুধু লিখতেইছে আর লিখতেইছে। ওই প্রথমে একটা ভূমিকা দেওয়ার পরে আর কোনো পয়েন্ট নাই, হ্যাঁ, বা মূলটা শুরু করার পরে শুধু লিখেই যাচ্ছে। ও ধরো যে আল্লাহ দিলে 20 পেজ লিখছে। কত পেজ লিখছে? ও এভাবে শুধু লিখেই গেছে 20 পেজ। আচ্ছা, আর তুমি কি করছো জানো? তুমি লিখছো মাত্র 14 পেজ, ওর থেকে আরো 6 পেজ কম লিখছো। বাট তোমার প্রত্যেকটা পেজের লেখার শুরুতে একটা নতুন করে সাব পয়েন্ট দিছো, একটা পয়েন্ট দিছো, মানে লেখাগুলোকে জাস্ট পয়েন্ট করে ফেলেছো, প্যারা প্যারা করে ফেলছো, বুলেট করে ফেলেছো। এর কারণে ও 20 পেজ লিখে যদি পাই হচ্ছে 13,
তুমি 14 পেজ লিখে 14 পেজ লিখছো, তুমি পাবা 17 বা 16, ওয়ার্ডসে 5 নাম্বার বেশি পাবা। তাহলে কি করতে হবে ভাইয়া? প্যারা করতে হবে। প্যারাগুলো কোন কালার দিয়ে করতে পারি? মানে প্রত্যেকটা প্যারা শুরুতে সাব পয়েন্ট দিতে হবে। হ্যাঁ, বিভিন্ন পয়েন্টের নাম দিতে হবে। তুমি যদি ধরো সাপোজ দৈনন্দিন জীবনে বিজ্ঞান লিখতেছো, দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের বিভিন্ন আছে না, ব্যবহার আছে না, সেগুলো তুমি লিখে দাও। এক একটা ক্ষেত্রের নাম লিখে দাও। হ্যাঁ, যে দৈনন্দিন জীবনের যে আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি, বা মানব জীবনে বিজ্ঞান যদি তোমার রচনার নাম হয়, তুমি সেখানে লিখে দাও চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান, যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান। এই এক একটা হবে কি মানব জীবনে বিজ্ঞানের এক একটি সাব পয়েন্ট, হবে। তো এই পয়েন্টগুলো লিখে দাও। তাহলে তুমি যত বেশি পয়েন্ট করতে পারবে টিচারের কাছে তত বেশি ইনফরমেটিভ লাগবে। আর একটা কাজ করবা, এখানে বিভিন্ন গবেষণালব্ধ তথ্য দিবা, বিভিন্ন গ্রাফ চার্ট দেওয়ার চেষ্টা করবা। ওগুলো রাইট হওয়ার দরকার নাই, রঙই হোক তাও ফুল মার্কস পাবা। কথা বুঝতে পারছো? তো এই ছিল হলো মানে রং বলতে আমি বলছি না তুমি অনেক বেশি বানিয়ে লেখো, বাট তুমি এক্সাক্ট ইনফরমেশনটা জানো না, বাট কাহিনী সত্য। হ্যাঁ, সম্প্রতি জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের দেশের উপকূলীয় অঞ্চলগুলো হুমকির মুখে পড়ছে। এই যে সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশের 19টি জেলা উপকূলীয় অঞ্চল 2050 সালের পরে সমুদ্রের নিচে চলে যাবে। তো এরকম একটা ইনফরমেশন তুমি যদি দাও, এটা সমস্যা হবে না, এটা তোমাকে ক্রেডিট করবে। তো কিন্তু আবার আজগুবি দেওয়া যাবে না যে বিজ্ঞানীরা বলছে 2040 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই টাইপের না। মানে রিয়েলিস্টিক লাগবে, এরকম কিছু গ্রাফ চার্ট দিতে পারো ভিতরে, বা কিছু কোটেশন দিতে পারো। তো এগুলোর মাধ্যমে তোমার মার্কটা বাড়বে। পেজটা আবারও ক্লিয়ার করে দিচ্ছি, পেজের ক্ষেত্রে রচনায় অনেক বেশি পেজের চেয়ে অনেক বেশি পয়েন্ট দেওয়াটা ইম্পর্টেন্ট। আমি আমার সব স্টুডেন্টদেরকে এটা বলি। আমাকে বলে ভাইয়া 20 পেজ লিখবো না বা 23 পেজ লিখবো, 25 পেজ লিখবো। 25 পেজ লিখে হাতে লেখা খারাপ করার দরকার নাই তো। তুমি 15 পেজ লেখো বা 16 পেজ লেখো, হ্যাঁ 12 পেজ লেখো, বাট পয়েন্ট করে করে লেখো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি নিজে একটুখানি অসুস্থ, আমার আজকে ক্লাস নেওয়াটাই কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরেও তোমাদের সাথে ইনশাল্লাহ আগামীকাল হয়তো আমি সুস্থ থাকলে আবার দেখা হতে পারে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।